আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু আয়ন লিগ্যাল শো। বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি সলিসিটর ফারজানা, এবং আমার সাথে আছেন আমাদের কমিউনিটির অত্যন্ত সুপরিচিত একজন মুখ। আমি তার নাম বলছি, তার আগে বলে দিচ্ছি যে আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিভোর্স এবং ফাইন্যান্সিয়াল সেটেলমেন্ট, এবং সেই সাথে আমরা ট্রাই করব ইমিগ্রেশনের যে পাসপোর্ট বা ন্যাচারালাইজেশনের পরে আসলে পাসপোর্ট হাতে না পর্যন্ত তো কি করণীয় সেই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে ফোন করে আপনারা সরাসরি কথা বলতে পারেন আমাদের সাথে। আর একটি ডিসক্লেমার, এই অনুষ্ঠানে আমরা যা কিছু আলোচনা করি সেটি শুধুমাত্র একটি জেনারেল ইনফরমেশন। আপনার যদি কোনো স্পেসিফিক পরামর্শ দরকার হয় অবশ্যই আপনি কোনো কোয়ালিফাইড সলিসিটরের সাথে কথা বলে নেবেন। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। আমার সাথে আছেন আজকে সলিসিটর মোহাম্মদ আবুল কালাম। কালাম ভাইয়া, ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ। আপনি খুব ভালো বলেছেন একটা কথা, আমরা অনেক সময় খেয়াল করি না। টিভি প্রোগ্রামগুলো এগুলো হচ্ছে সোশ্যাল প্রোগ্রাম, এগুলো আমরা যে অ্যাডভাইস করি আমরা কোনো কাগজপত্র দেখি না, বা যারা উপস্থাপনা করেন তারা শুধু প্রশ্নগুলা নেন। এই প্রশ্নের উপরে ভিত্তি করে একটা বেসিক আনসার দেওয়া, অর্থাৎ লিগ্যাল ফ্রেমওয়ার্কে কি আছে সেই জিনিসগুলো, কিন্তু পার্টিকুলার কারো যে ক্লায়েন্ট অ্যান্ড সলিসিটার যে রিটেইনার যে ওইটা ক্রিয়েট হয় না। এটা ডিসক্লেমার অটোমেটিক হয়ে যায়, কারণ এখানে কখনো এটার উপর ভিত্তি করে আপনি লিগ্যাল অ্যাডভাইস ধরতে পারবেন না, যার কারণে উই আর ইমিউন ফ্রম দি প্রোগ্রাম। এটা ক্লিয়ারলি, এটা আমরা যে অ্যাডভাইস করি এটা আমাদের সলিসিটারের যে প্র্যাকটিসের আওতায় বা লয়ার যারা তাদের ওইটা পড়ে না। আমরা এখানে প্রোগ্রাম হচ্ছে সোশ্যাল ইন্টারেক্টিভ প্রোগ্রাম। আপনি কথা বলবেন, কথা বলে আপনি যে লিগ্যাল বেসিস যেটা সেইটা আমরা বলবো। এবং আরেকটা জিনিস আমি বলি, অনেকেই যখন প্রশ্ন করেন তখন ওই যে তার গোপনীয়তা যে প্রাইভেসি যেটা সেটা রক্ষা করা উচিত, কারণ এই প্রোগ্রামটা আজকাল তো ডিজিটাল যুগ, ফেসবুকে দুনিয়ার কোথা থেকে কোথায় যায়। তো এই কারণে এই প্রোগ্রামগুলা লোকাল বা ন্যাশনাল না, এটা ওয়ার্ল্ড ওয়াইড। তো এই বিশ্ব পর্যায়ে এখানে প্রোগ্রামগুলা প্রচার করা হয়, সুতরাং সেইখানে আপনার গোপনীয়তাটা রক্ষা করতে হবে। যে আপনি প্রশ্ন যখন করেন, আপনি দর্শক যারা আছেন শুনেন, আপনারা যখন প্রশ্ন করবেন আপনি ঘটনাটা বলবেন, আপনার নাম পরিচয় কোনো কিছু বলা যাবে না। এটা কারণ হচ্ছে এইটা আপনার গোপনীয়তা রক্ষা করা যাবে না, এবং এটার জন্য আমরাও দায়ী থাকবো না। আমরা এই জন্য প্রথমেই, এটা আপনি ভালো বলেছেন যে এগুলা প্রথমেই বলে দেওয়া উচিত, আপনারা খুব খেয়াল করে শুনবেন। শুধুমাত্র আপনার প্রবলেমটা কি, লিগ্যাল রেমেডিটা কি, সেইটা আমরা অত্যন্ত যতটুকু আমাদের এক্সপিরিয়েন্সের মধ্যে ততটুকু আমরা দেব। এবং তা যদি না হয় তাহলে আপনি অবশ্যই 1-to-1 কোনো লয়ারের সাথে বেসিক পরামর্শটা নিয়ে আপনি ডিটেইলে আলোচনা করবেন। এটা আমার অনুরোধ থাকবে যারা প্রোগ্রাম দেখছেন বা যারা ভবিষ্যতে প্রোগ্রাম দেখবেন। থ্যাংক ইউ আপনাদের। অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি আরো ডিটেলস আরো ক্লিয়ার করে বলেছেন। আমাদের লাইনে একজন আছেন, আমরা কলটা নিয়ে নিই। জি, আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। ব্যবসা কালাম ভাই কে যেমন এটা পেয়েছেন। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? জি 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 খুকা। জি ভাই, আমার এটা কোয়েশ্চন হলো কি, বর্তমান দিনে এটা ইমিগ্রেশন বিল তারা উত্থাপন করতে প্রাথমিক স্তর আছে আর কি, যতটুকু জানি আর্টিকেল 8 ও সম্বন্ধে, বা এগুলা কিতা আছে না, আবার 7 ইয়ার্স উঠে যেন বাচ্চারা ওদের সহকারে স্টেজ থাকলে পিছা হইতো, এটা কিতা কোনো এফেক্ট হইব নি? আর 20 ইয়ার্স যদি আমরা ওভার স্টেজ থাকা পরে যেন আমরা পিছা পাই, কিন্তু এটা কোনো ধরনের চেঞ্জ আনেনি। কাইন্ডলি যদি একটু বিস্তারিত বুঝাই। থ্যাংক ইউ। আমরা যারা লয়ার যারা আমরা এই আলোচনা কিন্তু যেগুলা পার্লামেন্টে হয় বা যেগুলা ডিসকাশন হয়, এগুলা কোনো কিছুই ল নাই। আমরা ল যখন ল হওয়ার পরে এটা ক্লিয়ারলি পাবলিশ হইব, অ্যানাউন্সমেন্ট আকারে আয়, তখন আপনি যেটা জানতেছে এটা ওইব নি, মানে ফিউচার প্রেডিকশন যেটা, এটা আমরা লয়াররা হইতাম পারে। যেমন মনে করেন 7 ইয়ার্সের যে লটা, এটা আমার এজ এ লয়ার এক্সপিরিয়েন্স, লং টার্ম এক্সপিরিয়েন্স তাই হইলাম, এটা কোনোভাবেই বন্ধ করতে পারতো না। এই কারণে এটা রিলেটেড টু সিটিজেনশিপ। কারণ কোনো বাচ্চা এই দেশে 7 বছর জন্ম হওয়ার পরে 7 ইয়ার্স বাদে 10 ইয়ার্স হয়ে গেলে কি হি উইল বি অটোমেটিক্যালি বিকাম ব্রিটিশ সিটিজেন। সো এটা আমি যদি কয়েন ওই বনি ওই তো নাইনি, আমার ধারণা যে ই লগুলা খুব চেঞ্জ ওইতো নাই। আপনার যেটা হয়েছে 20 ইয়ার্সের ল ওইতো পারে, আরও বাড়াইতে পারে, বা
নাও বাড়াইতে পারে। এটা কেন কইরাম, এটা এক সময় আছিল 14 ইয়ার্স, সেটা 20 ইয়ার্স করছে, আরও যে বাড়াইতো নাই এটা গ্যারান্টি দেওয়া দিত না। এটা যে কোনো গভর্নমেন্টের তার পাওয়ার আছে ইমিগ্রেশন ল চেঞ্জ করার করার। আমরা যেটা লইয়ারা যেটা কইম, আনটিল এন্ড আনলেস ল পার্লামেন্টও ফার্স্ট নেওয়া পর্যন্ত, এটা এনফোর্স নেওয়া পর্যন্ত, আমরা সামনে নেওয়া পর্যন্ত আমরা এটা হওয়া ঠিক নাই। আর আন্দাজ করে কোনো কিছু মাথা ঠিক নাই। আমি দেখছি যে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যে কেউ মানে কোনো লইয়া ব্যাকগ্রাউন্ডও নাই, কিছু নাই, সবাই এই যে ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য আজগুবি কিছু তথ্য এগুলা দিয়ে থাকেন, হচ্ছে, হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমরা ইমিগ্রেশনের উপর হয় অ্যামেন্ডমেন্ট হয়, এগুলা ধীরে ধীরে এগুলা তারা জানাবে, এগুলার প্রপোজাল আসবে, এগুলা প্রপোজাল আকারে আসে, ড্রাফট আসে, এগুলো অনেক আলোচনার ভিত্তিতে তারপর হবে। যেটা আমরা যতটুকু জানি যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, যেটা বিটুর যে রিকোয়ারমেন্টটা, আর ওই যে 10 ইয়ার্সের যে পার্মানেন্ট সেটেলমেন্ট যেটা পরিবর্তনের, এইটা হয়তো করবে। তারপরেও এগুলা চ্যালেঞ্জের মোকাবেলা হবে, কারণ এগুলা শুনছি যে নেক্সট ইয়ার থেকে হতে যাচ্ছে, কিন্তু এগুলো আইনি চ্যালেঞ্জের মুখে যাবে। আপনি ইতিমধ্যে জানেন যে কোর্টের একটা রায় হয়েছে যে ইলিগ্যাল এন্ট্রি যারা, তারা সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করতে পারবে কিনা, এটার উপরে কোর্টের রুলিং হচ্ছে দ্যাট ইজ আনরিজনেবল। তো এগুলা গভর্নমেন্ট যে সকল আইন মানে আনরিজনেবল যে সকল আইন করবে, সেগুলো কোর্টে চ্যালেঞ্জ হবে এবং কোর্ট সেগুলো ইন্টারফিয়ার করবে। তো দেখা যাক কখন কি হয়। আপনাদের এখন এই টেনশন নেওয়া ঠিক না, তবে যারা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টে যারা পড়বেন নেক্সট ইয়ার, তাদেরকে একটু বলবো একটু প্রিপারেশন নেবেন। B2 এটা হয়ে যাবে, এটা নেক্সট ইয়ার থেকে চালু হচ্ছে। এবং 10 ইয়ার্সের ব্যাপারটা এখনও পুরোপুরি না, এখনও ল আকারে আসে নাই, দেখা যাক কি হয়। এগুলো পরবর্তী বৎসর, এই বছরে কোনো কিছু হচ্ছে না যতদূর আমি জানি, যতটুকু এই বছরে কিছু হচ্ছে না, এই বছর নিশ্চিন্তে থাকেন। থ্যাংক ইউ ভাইয়া, আশা করি বুঝতে পেরেছেন। অনেক ধন্যবাদ। অনেকের এটা মনে হয় শুধুমাত্র একজন, আরও অনেকেরই এরকম একটা প্রশ্ন ছিল, তারা উত্তরটি পেয়ে গেছেন। আমরা ডিভোর্স এবং ফাইন্যান্সিয়াল সেটেলমেন্ট নিয়ে একটু কথা বলবো ভাইয়া। আমাদের কমিউনিটিতে দেখা যাচ্ছে ইদানিং একটু আরও বেশি শোনা যাচ্ছে যে ম্যারিড লাইফ শুরু হতে না হতেই অনেকের মধ্যে একটা ডিভোর্সের একটা ব্যাপার চলে আসে, এবং এটা একটা টাফ ডিসিশন ওদেরকে মেক করতে হয় যে ওরা সেপারেট হয়ে যাবেন বা ডিভোর্স করবেন। কিন্তু সেই সাথে যে জটিলতাটি আসে সেটা হচ্ছে যদি কারো বাচ্চা থাকে এবং যদি কোনো ফাইন্যান্সিয়াল কোনো ম্যাটারগুলো থাকে, এই যে অ্যাসেট ডিভিশন, ওটা নিয়ে ওদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় বা কি করবে বুঝতে পারে না। তো আপনি যদি আমাদেরকে একটু মানে ডিভোর্স, যে বাচ্চাদের যে চিলড্রেন অ্যারেঞ্জমেন্ট এবং সেই ক্ষেত্রে বাচ্চাদেরকে মেনটেন করার জন্যে কোনো একজন প্যারেন্টস যে দায়িত্বটা পালন করবেন বা কত মান্থলি দেয়া, এবং সেই সাথে ফাইন্যান্সিয়াল সেটেলমেন্টটা আসলে কি করে একটুখানি নলেজ থাকা দরকার, একটু এম্পাওয়ার করা আমাদের কমিউনিটিকে, যদি একটু সুন্দর করে গুছিয়ে। থ্যাংক ইউ। আসলে এটা খুব কঠিন একটা চ্যাপ্টার আমাদের পারিবারিক জীবন ব্যবস্থার মধ্যে, এগুলা ঘটে থাকে এবং এগুলো আমাদের প্রতিনিয়ত একদম কঠিন সত্য, যেটা এটাকে আলোচনা করতে হয় এবং সবাইকে এইসব বিষয়ে অ্যাডভাইসও করতে হয়। অ্যাডভাইস করতে গিয়ে কারো বিপক্ষে কারো পক্ষে যায়। তো এই জিনিসটা আমি লিগ্যাল যে বেসিস, লিগ্যাল যে ফ্রেমওয়ার্ক, এই জিনিসটা যদি আমি জেনারেলি আলোচনা করি, তাহলে দেখা যাবে যে এই দেশে যে ফ্যামিলি ল অ্যাক্ট যেটা বা ম্যাট্রিমোনিয়াল কজেস অ্যাক্ট, এগুলাতে ফ্যামিলির ম্যাটারগুলো করে থাকে। আরেকটা বিষয় হচ্ছে যে জুরিসডিকশনের কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা অনেকেই হয়তো মনে করেন না। জুরিসডিকশনের প্রশ্নটা যদি প্রথম বলি, তাহলে সবার জন্য ভালো হবে। জুরিসডিকশন হচ্ছে কেউ কোনো দেশে যদি 6 মাসের কম থাকেন, 6 মাস থেকে কম থাকেন, সেই দেশের আদালতের এখতিয়ার তার উপরে বর্তায় না। তাকে একজন ভিজিটার হিসাবে, টেম্পোরারি রেসিডেন্ট হিসাবে তাকে ধরা হয়। তাকে হ্যাবিচুয়াল রেসিডেন্স টেস্টের আওতায় যেতে গেলে তাকে 6 মাসের বেশি একটা দেশে অবস্থান করতে হয়। ঠিক সেই রকম ওয়াইফ বা চিলড্রেনের বেলায়ও একই প্রশ্ন। কোনো চিলড্রেন যদি বাংলাদেশে এই দেশে আসে, চিলড্রেনের বিষয়ে যদি কোনো
ডিসপিউট হয় সেটা 6 মাসের পরে আর বাইরের যে দেশ ওই দেশের কোনো প্যারেন্টের দায়িত্ব থাকবে না। মনে করেন আপনার বাংলাদেশ থেকে যদি কোনো বাচ্চা এই দেশে চলে আসে এবং এই দেশে মায়ের সাথে 6 মাসের বেশি থাকে, তাহলে বাংলাদেশে যে প্যারেন্ট ফাদারের কোনো রাইট থাকবে না এই বাচ্চার এই দেশে তার হ্যাবিচুয়াল রেসিডেন্ট টেস্টে এই দেশের কোর্ট কাছারি এই দেশে সবকিছু করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে কোর্টের জুরিসডিকশন। এখন মনে করুন বাংলাদেশ থেকে কোনো মা যদি বাচ্চাকে নিয়ে এই দেশে চলে আসেন, 2 মাস বা 3 মাস হয়েছে, ইভেন হি ইজ এ ব্রিটিশ সিটিজেন, ডাজন্ট ম্যাটার, ইভেন মাদার ইজ এ ব্রিটিশ সিটিজেন, ডাজন্ট ম্যাটার, এইখানে 6 মাসের কম যদি কেউ থাকে, বাংলাদেশে যে প্যারেন্ট সেই প্যারেন্ট বাংলাদেশের কোর্টে মামলা করতে পারবে বাচ্চার চাইল্ড অ্যারেঞ্জমেন্ট বা কাস্টডির জন্য। এবং তখন বাংলাদেশের যে কোর্ট, সেই বাংলাদেশের কোর্টের জুরিসডিকশনটা আনটিল 6 মান্থস ওইটা থাকবে। তখন এই দেশের মা বা এই দেশের বাবা বাচ্চাকে নিয়ে বাংলাদেশে গিয়ে কোর্টের কেস চালাতে হবে, ওইখানে ফাইট কন্টেস্ট করতে হবে। কারণ বাচ্চার যে হ্যাবিচুয়াল রেসিডেন্ট টেস্ট যদি মিট না করে তাহলে বাংলাদেশের ঠিক তদ্রূপ এই দেশে যদি কোনো ছেলে মেয়ে, যেটা বেশি ইম্পর্টেন্ট, আমি বাংলাদেশেরটা এত ইম্পর্টেন্ট না, সবাই তো এই দেশেই চায়, এই দেশ থেকে যদি কোনো মা বা বাবা কোনো বাচ্চাকে দেশে নিয়ে যায়, এটাকে আমরা কিডন্যাপ বলি, যে আদার প্যারেন্টের সাথে যদি কনসেন্ট না নিয়ে নেওয়া হয় এটা কিডন্যাপের আওতায় পড়ে যায়। বাচ্চাকে জুরিসডিকশন থেকে সরিয়ে নেওয়া, এই যে জুরিসডিকশন বলে এটা যে কোর্টের যে জুরিসডিকশন এটা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তো এই দেশের কোর্টে যেহেতু এখতিয়ার আছে, এই দেশের কোর্টে আপনি মনে করেন বাচ্চাকে নিয়ে বাবা দেশে চলে গেল কোনোভাবে প্রতারণা করে, মায়ের এটা অনেকেই জানে না, কিন্তু মায়ের এটা পূর্ণ অধিকার আছে, এই দেশের কোর্টে কেস ফাইল করবে, এই দেশের কোর্ট ওয়ারেন্ট ইস্যু করবে বাংলাদেশে, যে বাংলাদেশে যে বাবা আছে সে ব্রিটিশ হোক বা বাংলাদেশি হোক, তাকে বাচ্চা নিয়ে ব্যাক আসতে হবে, তা না হলে এটা ক্রিমিনাল অফেন্স। অথবা এটাকে হ্যাবিয়াস কর্পাস, একটা জুডিশিয়াল রিভিউ, যেটা কে বলে হ্যাবিয়াস কর্পাস জুডিশিয়াল রিভিউ, ওইটা করলে কোর্ট কিন্তু রুলিং দিতে পারে এটা বাংলাদেশে এনফোর্স করা যেতে পারে। এটা একটা কোর্ট আর একটা কোর্টে এনফোর্স করা যাবে, যে এক দেশের জুরিসডিকশন থেকে আরেক জুরিসডিকশন নিয়ে যাওয়া হলে ওইগুলো খুব রেয়ারলি আমরা পাই, কারণ ওইগুলো আমরা অনেকেই জানেন না যে এটা করা যায়। ইভেন এই দেশের ভিতরে যদি এই দেশের ভিতরে হঠাৎ করে দেখা গেল মা বাচ্চা নিয়ে চলে গেল কোথায়, বাবা জানে না, দ্যাট ইজ এ কিডন্যাপ এজ ওয়েল। আচ্ছা, না বলে তো এইটার জন্য সাথে সাথে এটা পুলিশকে রিপোর্ট দিতে হবে। পুলিশ যদি ফেল করে তাহলে এটা হাইকোর্টে হ্যাবিয়াস কর্পাস জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে এবং হাইকোর্ট সেটা রুলিং দেবে। এটা আলাদা পুলিশের এটা বাচ্চাকে খুঁজে বাইর করা, এবং পুলিশ যদি জানে যে সেফ জায়গায় আছে উইথ আন্ডার সোশ্যাল সার্ভিস ওর আন্ডার তখন তারা বলবে সেফ এর জন্য ওই জায়গায় আছে, হোয়ার অ্যাবাউট এটা দিতেই হবে। এটা বাবার বা মায়ের একটা রাইট আছে যে বাচ্চা কোথায় আছে, কোন জায়গায় মা নিয়ে আছে, সেটা তার অধিকার আছে। আপনি হঠাৎ করে নিয়ে গায়েব হয়ে যাবেন, এটা কোনো আদালত মানে না। এটা গেল ইমার্জেন্সি যে প্রসিডিউরস গুলো। আরেকটা যেটা হচ্ছে যে ম্যাট্রিমোনিয়াল, যেটা আপনি ওইটাতে যাচ্ছেন, আপনি তো ফাইন্যান্সিয়াল কথাটা বলছেন, এখন আসুন এই জিনিসটা আপনি তখন ডিভোর্সের ম্যাটার যদি আসে। এখন আমরা যেটা করি সেটা হচ্ছে যে আগে একটা প্র্যাকটিস ছিল যে ডিভোর্স যখন ডিক্রি নিষিদ্ধ, এখন তো কন্ডিশনাল অর্ডার, একটা ডিভোর্স যখন কন্ডিশনাল অর্ডার স্টেজে বা যাদের পুরনো কেস পেন্ডিং থাকলে সেটা স্টিল ডিক্রি নিষি, কিন্তু তো ডিক্রি নিষি বা কন্ডিশনাল অর্ডার, নতুন লতে কন্ডিশনাল অর্ডার, তো এর স্টেজে যাওয়ার পরে ফাইন্যান্সিয়াল প্রসিডিংসটা স্টার্ট করা হয়। কিন্তু দেখা যায় যে ফাইন্যান্সিয়াল প্রসিডিংসটা এত লিঙ্গার হয়, তো লিঙ্গার হতে হতে দেখা গেল যে ডিভোর্সটা অনেক লম্বা হয়ে গেল, যার জন্য এখন কোর্ট এটা অ্যালাউ করে যে আপনি আর্লি, ইভেন ওয়ান্স ইউর ম্যারেজ ইজ ব্রোকেন ডাউন, ইউ ক্যান ইনিশিয়েট ইউর ফাইন্যান্সিয়াল প্রসিডিংস, যে আমাদের বিবাহ শেষ, আমরা এখন ডিভোর্সে যাব এবং দুটো একসাথে চলুক। তাহলে কন্ডিশনাল অর্ডারের জন্য ওয়েট করতে হবে, তখন ওই যে 6 মাস 8 মাস এই অতিরিক্ত পাওয়া গেল। আচ্ছা, তো এখন কিন্তু প্রশ্ন হচ্ছে ডিভোর্স ইস্যু না করলে ফাইন্যান্সিয়াল ম্যাটার এটা হবে না।
এটা হচ্ছে ডিভোর্সের সাথে রিলেটেড। সাইমultaneously হতে হবে, হ্যাঁ, অথবা একটু পরে হলেও হতে হবে। হ্যাঁ, এটা সবকিছু, বা এটা গেল যদি এটা ফাইন্যান্সিয়াল ম্যাটার, যদি আপনার ফ্রি হোল্ড অ্যাসেট থাকে বা ক্যাশ অ্যাসেট থাকে, বা দেশে বিদেশে যে জায়গায় কারো যদি কোনো অ্যাসেট না থাকে, তাহলে সেইটা হচ্ছে অকুপেশন অর্ডার, যে টেনান্সির উপরে, যেটা আলাদা। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রেমেডি, আর একটা হচ্ছে যদি টেনান্সি এগ্রিমেন্ট থাকে, তখন তো অনলি ফাইন্যান্স নাই, এখানে থাকার অধিকার কার। তো অকুপেশন অর্ডারে আমরা যতটুকু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, লিগ্যাল ফ্রেমওয়ার্কে তো দুজনের অধিকার আছে, এবং আমাদের কালচারে এটা অনেকেই বলে যে ডিভোর্স হয়ে গেলে বা সেপারেট হয়ে গেলে বা তালাক হয়ে গেলে একসাথে থাকাটা এটা নট ফেইথ রিজনে এটা পারমিটেড না, যার কারণে আমাদের কালচারে বেশিরভাগই অকুপেশন অর্ডার করা হয়, এবং কোর্ট নর্মালি বাচ্চা যে প্যারেন্টের সাথে থাকে তার পক্ষেই বেশি ইয়ে করে থাকে। বাট আদার কমিউনিটিতে তারা একসাথে থাকে, তারা ডিভোর্স হওয়ার পরেও তারা একসাথে ওই যে কি বলে এটা শেয়ার্ড অকুপেশন হিসাবে থাকে অনেকদিন, হাউজিং ঠিক না হওয়া পর্যন্ত। কিন্তু আমাদের কাছে এইটা, অথবা যদি এরকম মনে হয় যে নন মলিস্টেশন অর্ডার আছে ইনফোর্স, তাহলে সেইটাতেও অ্যালাউ করা হয় না, কারণ এটা ডোমেস্টিক ভায়োলেন্সের কোনো এভিডেন্স থাকলে। বাট আদার কমিউনিটিতে এগুলো একটু কম, এই কারণে তারা মনে করে যে ডিভোর্স হয়ে যাক, অসুবিধা নেই, বা আমরা সেপারেট হয়ে গেলাম, ম্যাক্সিমাম তো লিভ টুগেদার, এই জন্য তাদের ওই একটা কনসেপ্টটা আসে না। লিভ টুগেদারে থাকার কারণে ফাইন্যান্সিয়াল ক্লেম হয় না, যার যার ওন ফাইন্যান্সিয়াল রেমেডি। তো এই কারণে তারা একসাথে থাকে। যেমন কাউন্সিলের একটা ঘর যদি থাকে, দেখেন লিভ টুগেদার, মানে এজ এ পার্টনার না, এজ এ শেয়ার্ড অ্যাকোমোডেশন। আমি আমার রুমে থাকবো, আমরা থাকি না অনেক ঘরে, একটা 3 রুমে 3টা ফ্যামিলি থাকে, এইরকম তারা থাকে, আলাদা আলাদা কুকিং, আলাদা সেপারেট। সো এই অ্যারেঞ্জমেন্টটাকে বলে লিভিং ইন এ শেয়ার্ড অ্যাকোমোডেশন। আমাদের কমিউনিটিতে ম্যাক্সিমাম যেহেতু শরীয়তে অ্যালাউ করে না ডিভোর্স হওয়ার পরে এবং একসাথে, তারপরেও তো আমাদের, আমি যারা হাউজিং বা যারা ইয়ে হয়ে যায় হোমলেস, তারা তো এরকম অ্যাকোমোডেশনে থাকে। এখন ইদানিং আমরা খুব দেখতে পাই যে, তো এটা তো এখন আমাদের মধ্যে এটা হয়ে গেছে যে শেয়ার্ড অ্যাকোমোডেশন অ্যাকসেপ্টেড। সো এটা বেসড অন দি সার্কামস্টেন্সেস। এইটা হচ্ছে আমি কি বললাম যে কোনো নিজের ঘর দুয়ার নাই বা মানি রিলেটেড কোনো ম্যাটার না, শুধু এক টেনান্সি, তাহলে অকুপেশন অর্ডার। আর ফাইন্যান্সিয়াল হলে তখন যেটা বেশিরভাগ জাজরা যেটা কনসিডার করে সেটা হচ্ছে যে আপনার হাউজিং নিডটা, হাউজিং নিড কার এই ঘরটা বেশি জরুরি দরকার। এখন মনে করুন, আমি এক্সাম্পলটা দিই, কিরকম প্র্যাকটিক্যাল এক্সাম্পল, এগুলো বইয়ের মধ্যে কিন্তু ডিফারেন্ট। বইয়ের মধ্যে বলে দিচ্ছে 50-50, কিন্তু প্র্যাকটিক্যাল হচ্ছে ডিফারেন্ট। জাজদের ওয়াইড পাওয়ার রয়েছে এইসব বিষয়ে। জাজ দেখবে যে একটা মা 3-4টা বাচ্চা নিয়ে, ছোট ছোট বাচ্চা নিয়ে একটা এই ঘরে থাকে, আর বাবা এই ঘর থেকে বেরিয়ে গেছে, অন্য জায়গায় অবস্থান করছে মামার সাথে, খালার সাথে। তখন জাজ বলবে তোমার তো থাকার একটা জায়গা আছে, তো হাউজিং নিডটা তো আপনার ওয়াইফের, ইমিডিয়েট যে নিড, বাচ্চা কাচ্চা নিয়ে সে কোথায় যাবে? তো হাউজিং নিডটা দেখা যাচ্ছে ওয়াইফের। ওয়াইফ ক্যান স্টে এট দ্য হাউস, ইউ ক্যান স্টে এট ইউর রিলেটিভ হাউস, or you can seek alternative accommodation. দেখেন কিরকম ফেয়ার, বিকজ অফ ইভেন হাজব্যান্ড ওন করে প্রপার্টি, হে ফ্রি হোল্ড ওনার, কিন্তু জাজ বলতেছে নো, মাদার টু স্টে উইথ দ্য চিলড্রেন। এবং ফাদার যদি চাকরি করে, ভালো জব করে, তাইলে এই যে স্পাউসাল মেনটেনেন্স একটা আছে, স্পাউসাল মেনটেনেন্স আমরা অনেকে টার্মটা জানি না, যে বাচ্চা চিলড্রেন তো দুজনের, হাজব্যান্ড এন্ড ওয়াইফের। তো ওয়াইফ যখন তাকে লালন পালন করবে, আপনাকে মেনটেনেন্সের খরচ দিতে হবে না, এটা মান্থলি একটা জাজরা ফিক্স করে দেয়। যদি সিঙ্গল একটা বাচ্চা হয় তা 4 to 6, 800 পর্যন্ত দিতে পারে, বিকজ অফ ইনকামের উপরে। কয়েকটা বাচ্চা থাকলে হয়তো রেশিও কমাইতে পারে, 400, 400, 600 এরকম, ডিপেন্ডিং অন ফাদার্স ফাইন্যান্সিয়াল এবিলিটির উপরে। এখন ফাদার যদি মিলিয়নিয়ার থাকে সেটাও সেই আকারে হবে, ফাদারের যদি ইনকাম কম থাকে সেই আকারে হবে। এইগুলা অ্যাসেসমেন্ট, এগুলা আপনি আপনার ফাইন্যান্সিয়াল নিড বলবেন,
আপনার হাউজিং নিড বলবেন, তখন দুই পক্ষের অ্যাসেস করে কাকে দিবে সেই রকম। আর যদি দেখা যায় 2টা 3টা 4টা বাড়ি আছে, তাহলে ডিস্ট্রিবিউশনের ইয়েতে আসবে, তখন তো হাউজিং নিডটা ফুলফিল হচ্ছে, একটা ঘর না। তখন যদি বেশি হয়, ইউ টেক দিস ওয়ান, ইউ টেক দিস ওয়ান, সো একটা ডিফারেন্ট। অনেক সময় দেখা যায় যে আপনি মর্গেজের একটা কোয়েশ্চেন আসে, মর্গেজ ক্যাপাসিটি, যেটা আমরা কোর্টকে দিতে হয়। আপনাকে কতগুলো জিনিস দিতে হয়, দেখেন, হাউজিং নিড দেখতে হবে আপনাকে, মর্গেজ ক্যাপাসিটি, আপনি মর্গেজ নিতে পারবেন কিনা, আপনার ফাইন্যান্সিয়াল এবিলিটি, ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, চাকরি করেন কিনা, আপনি আনএমপ্লয়েড কিনা, এই সব জিনিসগুলো সব ইনফরমেশন দিতে হয়। আপনার কোথায় আছে বাড়িঘর, দুনিয়ার কোনো জায়গায় থাকবে, সবগুলোই আপনাকে দিতে হবে। সেটা কি শুধুমাত্র ডিসক্লোজারে দিতে হয়? ডিসক্লোজার ফর্ম সেটাকে বলে। ফর্ম ইটাতে এমন কিছু বাকি নেই যে আপনি দিতে পারবেন না। এটাতে মনে রাখতে হবে একটা কথা, প্র্যাকটিক্যালি বলছি, যারা এইসব সিচুয়েশনে আসেন, অনেকে মনে করেন যে আমি গোপন রাখলাম আমার সম্পত্তি বাংলাদেশে, আমি জানালাম না, এই দেশে কোনো জায়গায় আছে আমার বউ জানে না। নো, এটা করতে যাবেন না। এখানে পিএন সার্চ একটা জিনিস আছে, এটা আমরা করি। আচ্ছা, মনে করেন হাজব্যান্ড বললো কিছু নাই, এটা এইচএম ল্যান্ড রেজিস্ট্রিতে যখন আপনি পিএন সার্চ করবেন, তো পিএন সার্চ এটাকে বলে ওই ব্যক্তির নামের এগেইনস্টে ইউকেতে ল্যান্ড রেজিস্ট্রিতে কতটা প্রপার্টি আছে, তো ওই লিস্টগুলো একটা চার্ট চলে আসবে, ফুল একটা লিস্ট। জি, এই ফুল লিস্ট যখন আসবে, এই ফুল লিস্ট আসার পরে তখন আইডেন্টিফাই করা যাবে তার কতটা প্রপার্টি আছে। তখন সে ওইটাতে সাইন করে তাকে বলতে হবে হি ডোন্ট ওন দিস প্রপার্টি, এই প্রপার্টি তার না। চিন্তা করেন, কোর্টে যদি সে ফলস স্টেটমেন্ট দেয়, ক্লিয়ারলি যদি পরে এগুলা জানা যায়, জেল হয়ে যাবে। কত বড় একটা ইনফরমেশন, তো এটা বাইর করা যাবে, এটা বাইর করা যায়, আমরা প্রচুর বাইর করি। বাট দেখা যায় যে একই নামে তো অনেক প্রপার্টি থাকতে পারে, কিন্তু যিনি হাজবেন্ড তাকে তো সাইন করে বলতে হবে ওই নামগুলো আমি না, আচ্ছা, তাকে সাইন করতে হবে। তো ভবিষ্যতে এটা রেকর্ড থেকে গেল, আপনি কোর্টকে বলছেন আপনি এগুলা মালিক না, পরে যদি এটা কোনোভাবে বাইর হয় হি ইজ দি ওনার, সর্বনাশ। এটা খুব খেয়াল রাখবেন আপনারা যে এটা কোর্টের, এটা একদম স্ট্রেইট ওয়ে জেল, আর কোনো কথা নেই। এই পিএন সার্চ করতে কতদিন লাগে? এলে স্ট্রেইট ওয়ে দেয়, দুই দিন বা তখন কি আদার সাইডকে পাঠিয়ে ওদের একটা ডিক্লারেশন নিয়ে রাখতে হয়? এটা নরমালি আমরা যেটা করি যে আপনি পিএন সার্চ যে যার নামে করবেন সেই সলিসিটারে করবে। মনে করেন আপনি হাজবেন্ডের সলিসিটার, তিনিকে করতে হবে। ওয়াইফের সলিসিটার তাদেরকে প্রপোজ করবে, কুড ইউ প্লিজ আন্ডারটেক দি পিএন সার্চ। আর যদি ওই সাইড না করে, ইউ ক্যান অ্যাপ্লাই টু দি কোর্ট, ইউ ক্যান মেক অ্যান অ্যাপ্লিকেশন। কোর্ট আপনাকে যদি পাওয়ার দেয় যে ওয়াইফ সলিসিটার ক্যান অ্যাপ্লাই, তো কোর্টের অনুমতি নিয়ে ইউ ক্যান অ্যাপ্লাই, ল্যান্ড রেজিস্ট্রিটা করতে বাধ্য। এটা কথাটা হচ্ছে আপনি তো একজনের ডিসক্লোজার তো আরেকজনের নিতে পারেন, যার কারণে প্রথমে যে ওয়াইফের সলিসিটার লিখতে হবে হাজব্যান্ডের সলিসিটারের কাছে, কুড ইউ প্লিজ প্রোভাইড আস পিএন সার্চ। ওইটা ওনারা করবে। যদি না করে, ইউ ক্যান মেক অ্যান অ্যাপ্লিকেশন, আমরা ডেসপাইট আওয়ার রিকোয়েস্ট হাজব্যান্ডস করছে না, কোর্ট অর্ডার দিয়ে দেবে যে ওয়াইফ সলিসিটার ইজ পারমিটেড টু অ্যাপ্লাই ফর পিএন সার্চ। ওইটা অ্যাটাচ করেই তো আপনি ল্যান্ড রেজিস্ট্রি দিলে চলে আসবেন। তো এই জিনিসগুলো আপনি হাজব্যান্ড দিচ্ছে না বা করছে না, এই জিনিস চিন্তা করার দরকার নেই। ইউ শুড আস্ক। আপনি হাজব্যান্ডের ডকুমেন্ট দিচ্ছে না বা কোনো একটা জিনিস দেওয়া হচ্ছে না, আপনি জানেন আপনি কোর্টে অ্যাপ্লিকেশন করবেন, একটা অ্যাপ্লিকেশন, নোটিশ অফ অ্যাপ্লিকেশন দিয়ে যদি না করে, হি উইল পে কস্ট অ্যাজ ওয়েল, যদি সে না দেয় আনরিজনেবলি। আচ্ছা, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। আমার কাছে নাই এই শব্দটা কিন্তু বেশি আসে আমাদের। আচ্ছা, হ্যাঁ, মানে এরকম ডেঞ্জারাস একটা রিপ্লাই যে আমার কাছে নেই, কারণ আমার কাছে নেই, এটা সবসময় আমার নাই, আমি পাই, আমার কাছে নাই, আমার এই জিনিসটা নাই। কোথায় আছে হাজবেন্ডের সম্পত্তি জানি না, না জানলে এই যে জিনিসটা আপনাকে হেল্প করতে হবে। আমরা আরো শুনবো কালাম ভাইয়া, যে আমরা একটা ব্রেকে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, আমরা ফিরে আসছি খুব শীঘ্রই, আরো অনেক আলোচনা বাকি আছে, আপনারা আমাদের সাথেই থাকুন।
দর্শক, আরও একবার আমন্ত্রণ আয়ন লিগ্যাল শোতে। আপনাদের সাথে আছি আমি সলিসিটর ফারজানা এবং আমার সাথে আছেন আমাদের কমিউনিটির অত্যন্ত সুপরিচিত একজন সলিসিটর মোহাম্মদ আবুল কালাম। আমরা কথা বলছিলাম বিরতির আগে ডিভোর্স নিয়ে, ফাইন্যান্সিয়াল সেটেলমেন্ট নিয়ে, আমরা সেটা কন্টিনিউ করছি। ভাইয়া, যেখান থেকে আমরা শেষ করেছিলাম, আমরা যে বলছিলাম যে পিএন সার্চ নিয়ে কথা বলছিলাম এবং পরবর্তীতে আপনি বলছিলেন পিএন সার্চ, এন ফর নভেম্বর, পিএন সার্চ। এটা যে কেউ, এটা শুধুমাত্র ফ্যামিলি ম্যাটারে না, অনেকেই যদি অনেক ভাইদের সাথে সাকসেশন সংক্রান্ত কোনো ইস্যুজ হয়, অনেক সময় দেখা যায় বাবার সম্পত্তি কি আছে ছোট ভাই জানে না, বা বাংলাদেশে বোন আছে সে জানে না। তো এইসব জিনিসও খুব খেয়াল করতে হবে। সেটা সাকসেশনের আন্ডারে গেলে যদি কোনো বড় ভাই বা কেউ গোপন করে কোনো কিছু, তাহলে পিএন সার্চ দেওয়া যেতে পারে অ্যাজ এ সাকসেসর হিসাবে, যে আমার বাবার কি কি সম্পত্তি ছিল এই নামে। তা সেক্ষেত্রে কি একটা প্রাসঙ্গিক কোয়েশ্চেন আসে যে তাহলে সেক্ষেত্রে যে মানুষটি এখানে আছেন তার যে বাংলাদেশের প্রপার্টি থাকে, বাংলাদেশে পিএন সার্চ হয় না, কিন্তু এখানে এইচএম লেন্ডার্সে, তাহলে বাংলাদেশটা থেকে ফাইন্ড আউট করাটা, এটা করা যায় একটু কঠিন। সেইখানে ভূমি অফিস আছে বাংলাদেশে, সেইখানে ওই যে ব্যক্তি তার নামে খোঁজ নেওয়া যেতে পারে, সেটা ম্যানুয়ালি হয়। আচ্ছা, সেইটা হয়তো ভূমি অফিসে বলতে পারে যে কি কি আছে না আছে। এটা তো গেল। বাংলাদেশে এই পিএন সার্চ সিস্টেম এখনো হয় না, এত ডিজিটালাইজ এতটুকু হয় নাই আমাদের। তো ভবিষ্যতে হয়তো ইনশাল্লাহ হবে আশা করি। আমাদের দেশ এগুচ্ছে, আমরা সমালোচনা করা ঠিক নয়। এই দেশও এক সময় আমি দেখেছি, বেশি আগে না, এই 1992তেও দেখেছি হাতের লেখা ডকুমেন্ট ছিল ল্যান্ড রেজিস্ট্রিতে, এবং আনরেজিস্টার্ড ল্যান্ডও ছিল অনেক ঘরবাড়ি। আমি নিজে দেখেছি হাতের লেখা ডিড, কনভিয়ান্স আমরা দেখেছি। খুব আগে তারা এগুলা ডিজিটালাইজ করে নাই। তো যার কারণে আমরা আমাদের দেশকে নিয়ে গর্ব করি, তারা তো যথেষ্ট ডিজিটালাইজ হচ্ছে এখন, এবং ভবিষ্যতে সেটা হবে সেটা আশা করি। এই দেশ অনেকটা অ্যাডভান্স। এই দেশে আপনি যে কোনো জিনিস সার্চ করা একদম ইজি, এবং এটা পাবলিক ডকুমেন্ট, আপনি দেখতে পারবেন। ল্যান্ড রেজিস্ট্রি, আপনি মনে করেন একটা অ্যাড্রেস আপনি জানেন, আপনি মহিলা, এই অ্যাড্রেসে বসবাস করছেন, ম্যাট্রিমোনিয়াল হোম, ইউ ক্যান সার্চ। আপনি এই অ্যাড্রেস পোস্ট কোড যদি জানেন, তা আপনি সার্চ দিয়ে, বা মনে করেন হাজব্যান্ড একটা ব্যবসা করে, এই ব্যবসার অ্যাড্রেসটা জানেন, আপনি সার্চ করতে পারবেন এইচএম ল্যান্ড রেজিস্ট্রিতে। এইটাতে কোনো ধরনের পারমিশন প্রয়োজন নাই। দিস ইজ পাবলিক রেজিস্টার, মানে ডকুমেন্টস কে কোথায় ওন করে, এটা হচ্ছে পাবলিক রেজিস্টার। তো আপনি চাইলে একটা ফি দিতে হয়, আপনি এটা দিয়ে আপনি সেটা পেয়ে যাবেন। তো এরকম আপনি সার্চ করে নিজের ওন সেলফ সার্চ করে, কম খরচ, লয়ের কাছে গেলেই তো খরচ বেশি। তো আপনি এইটাতে সুবিধা, এটা আমি যারা মহিলারা যারা জানেন না ওনারশিপ, শ্বশুর ওনার না হাজব্যান্ড ওনার, আপনি জানবেন কেমন? তো আপনি একটা ল্যান্ড রেজিস্ট্রিতে সার্চ দেবেন, খুব কম পয়সা এটা সার্চ। আগে হয়তো 8 পাউন্ড, এখন 12 পাউন্ড না কত সম্ভবত। তাহলে সেখানে কি একটি প্রশ্ন রাখতে পারি যে কেউ যদি মুভ আউট হয় কোনো একটা প্রপার্টি থেকে, সে কোথায় গেল সেটাও কি তাহলে সার্চের মাধ্যমে? এটা আমি জানি না কতটুকু করা যায়। অনেক সময় এটা ভোটার রেজিস্টারেও অনেক সময় দেখা যায়, অনেক সময়, বা অনেক সময় ওই যে কিছু কিছু কোম্পানি আছে তারা অ্যাড্রেস সার্চ করে, অনলাইনে অনেক কোম্পানি পাওয়া যায়, দে আর দ্য কোম্পানি ফর অ্যাড্রেস সার্চিং। তো এইগুলারকেও দিয়ে দায়িত্ব দেওয়া যায়, বা তারা একটা চার্জ করবে। অনেক ফ্যাসিলিটিস আছে, এবং এই জিনিসগুলা। আর একেবারে যদি না জানেন, এটা আমি ডিভোর্সের যে হোয়ার অ্যাবাউট জানি না হাজব্যান্ড বা ওয়াইফের, এই যে একটা জিনিস, এই জিনিসটা মোটামুটি যারা বেনিফিট ক্লেম করে, এইটা ইউ ক্যান মেক অ্যান অ্যাপ্লিকেশন কোর্টে, আপনি নোটিশ অফ অ্যাপ্লিকেশন দিবেন, এই বলে কোর্টকে, আমি তো এখন জানি না হাজব্যান্ড বা ওয়াইফ কোথায় গেছে, তো কোর্টকে আবেদন ফর এ ডিডব্লিউপি অর এইচএমআরসি সার্চ। সে যদি কাজ করে তাহলে এইচএমআরসিতে তার রেকর্ডটা থাকবে, আর সে যদি বেনিফিট ক্লেম করে তাহলে তার ডিডব্লিউপিতে তার রেকর্ড থাকবে। তো কোর্ট সেটা আপনাকে ডিসক্লোজ করবে না। কোর্ট যদি অ্যাপ্লিকেশন ইজ গ্রান্টেড বলে দেবে যে ইউর অ্যাপ্লিকেশন ফর ডিডব্লিউপি সার্চ ইজ গ্রান্টেড,
কোড তার ওই অ্যাড্রেসে সার্ভিস করবে, কোড সেটা রিপ্লাই রিসিভ করবে এবং কোড তখন আপনাকে অ্যাপ্লিকেন্ট জানাবে ইট ওয়াজ সার্ভ। ওকে, তো দ্যাট ইজ এ ফি দিয়ে অ্যাপ্লিকেশন করতে হয়, এটা কোর্টের ডিউটি। কারণ ওই যে জিডিপিআর এর ম্যাটারটা আপনার কোর্ট আপনাকে ডিসক্লোজ করবে না। আরেকটা জিনিস হচ্ছে আপনি যদি আপনার অ্যাড্রেস গোপন রাখতে চান সেটাও কিন্তু রাখতে পারবেন। এটা লয়াররা অ্যাডভাইস করে যারা ইন পারসন করেন। এটা মনে রাখবেন, আপনি চাইলে আপনার অ্যাড্রেস গোপন রাখতে পারবেন আপনার হাজবেন্ড বা ওয়াইফের কাছ থেকে। সেটা কনফিডেন্সিয়াল অ্যাড্রেসের C8 ফর্মটা দিতে হবে, বা ওই যে অনলাইন ফর্মে আপনাকে ওই সেকশনে টিক দিতে হবে। দু ধরনের, তো পেপার অ্যাপ্লিকেশন হলে C8 আছে, আর অনলাইন গেলে তো HMCT বলবেন আপনি অ্যাড্রেসকে গোপন রাখতে চান। তো অনলাইনের যে অটো সিস্টেমে সেটা অ্যাড্রেসবিহীন একটা পিটিশন আসবে যে আপনি আপনার অ্যাড্রেস নাই, আপনার ওই অ্যাড্রেস নোন টু দি কোর্ট, এটাকে লেখা থাকবে আমরা দেখেছি এরকম কনফিডেন্সিয়াল অ্যাড্রেস অনলি নোন টু দি কোর্ট। সো এটা আপনি চাইলে করতে পারেন। এটা রিস্ক যদি আপনি এড়াইতে চান, যে যারা ডোমেস্টিক ভায়োলেন্সের যারা শিকার যারা, তাদের বেলায় এটা বেশি প্রয়োজন। অনেকে মনে করেন যে আমি যদি অ্যাড্রেস উনি জানে তো আমাকে হ্যাসল করবে, বিভিন্ন ধরনের ডিস্টার্ব করবে, তো আমি চাচ্ছি আমার অ্যাড্রেসটা যাতে গোপন থাকে। এটা গোপন করেও আপনি এটা করতে পারেন। ইভেন আপনি যদি ফাইন্যান্সিয়াল ক্লেম করেন সেটা তো গোপন করতে পারেন আপনার অ্যাড্রেস। এটাকে একটা সিকিউরিটি ম্যাটার, যে প্রত্যেকের গোপনীয়তা। কারণ এইসবে অনেক সময় প্রবলেম হয়েছে, রিস্ক ফ্যাক্টর, মারামারি বা ভিন্ন ধরনের হইতে পারে। তো এই জিনিসগুলো আছে। আর আমরা আগে যে শেষ করেছিলাম যে প্রপার্টি খুঁজিয়ে বের করা, এটাই গেল একটা। আরেকটা জিনিস আমি যেটা প্র্যাকটিক্যালি করি, মনে করেন আপনি এবং আপনার হাজবেন্ড দুজন জয়েন্ট একটা প্রপার্টি ওন করেন। যখনই আপনার ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট আসার পরে মনে করবেন যে ম্যারেজ একেবারে পার্মানেন্টলি ব্রোকেন, আর এটা কোনোভাবে রিপেয়ার হবে না, তখন আপনার ইমিডিয়েট একটা অ্যাকশন নিতে হয়। এটা অনেকেই করে না। প্রথম কথাটা হচ্ছে ইমিডিয়েট রেস্ট্রিকশনটা হচ্ছে যে যদি হাজব্যান্ডের নামে প্রপার্টি থাকে বা ওয়াইফের নামে, তাহলে ম্যাট্রিমোনিয়াল হোম রাইটস, এইটাকে অনেকে করেন না বলে দেখা গেছে যে ডিসপিউট হওয়ার পরে হাজব্যান্ড লোন নিয়ে মর্গেজ নিয়ে সেটাকে একদম খুলস, কিছুই নাই প্রপার্টিতে, এরকম করে ফেলে। সো এইগুলার থেকে রক্ষার জন্য আপনি ম্যাট্রিমোনিয়াল হোম রাইটস অ্যাপ্লিকেশন করবেন। এটাতে কোনো ফি লাগে না, কোনো HM রেললাইন রেজিস্ট্রির কোনো ফি নেই। তো এটা আপনি নিজেও করতে পারেন, সলিসিটারের কাছে গেলে সলিসিটারও করে দিতে পারে। সলিসিটার তাদের প্রফেশনাল ফি যেটা সেটা নেবে। তো এটা করলে আপনি ওই প্রপার্টিটা আপনি জব্দ করে ফেললেন। আচ্ছা, আর আপনার হাজবেন্ড বা ওয়াইফ সেটা বিক্রি, ট্রান্সফার, গিফট কোনো কিছু করতে পারে না। এটা আপনার ম্যাট্রিমোনিয়াল হোম রাইটস হোক না হোক, অ্যাপ্লিকেশনের পর থেকেই সেটা জব্দ হয়ে যাবে, গ্রান্ট হওয়ার আগ পর্যন্ত। আপনি এটা মনে করবেন না যে গ্রান্ট হওয়া তো সময় লাগবে, আমার তো এটা নো। ওয়ান্স ইউ মেড দি অ্যাপ্লিকেশন, ডান, ওইটা তারা এন্ট্রি করে রাখবে। দিস ইজ কল পেন্ডিং অ্যাপ্লিকেশনে কোনো কিছু করতে পারবেন না, গেল এইটা। আর এটার জন্য যে ফর্মটা, ওটাকে RX ফর্ম, যেটা RX ফর্মটা বলে, হ্যাঁ, এটা হোম রাইটসের হচ্ছে ইয়ার অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে কি বলে হোম রাইটস HR1 অ্যাপ্লিকেশন। হোম রাইটস ওইগুলা ল্যান্ড রেজিস্ট্রিতে আপনি যে জিনিসটা করতে চান এই অ্যালফাবেটগুলা দিয়ে এটা দিলে অনেক সময় দেখবেন চলে আসে। বা যদি আপনি ওই নামটা বলেন কোন ফর্মটা চলে আসে। এখন ডিজিটালাইজ হওয়ায় ডিজিটাল ওয়ার্ল্ডে এখন অনেক কিছুই ইজি। এগুলো একটা যদি একজনের নামে থাকে, এইটা এখন যদি দুজনের নামে জয়েন্ট টেন্যান্সি থাকে, এখানে একটা সাংঘাতিক রিস্ক। আচ্ছা, রিস্কটা হচ্ছে মনে করেন আপনি মারা গেলেন কোনো কারণে, তাহলে কিন্তু আপনি যাকে অপছন্দ করেন তার নামে সম্পত্তিটা অটোমেটিক সারভাইভারশিপে তার সাকসেশনে চলে যাবে, কারণ আপনি তো ডিভোর্স না। ইভেন ডিভোর্সড হওয়ার পরেও যেহেতু জয়েন্ট টেন্যান্সি, এটা অটোমেটিক সারভাইভ হয়ে যাবে আরেকজন। আচ্ছা, এই জিনিসটা অনেকে করেন না বলবো না, জানেন না বলা উচিত। অনেকে জানেন না,
করেন না বলা ঠিক না, জানলে হয়তো করতেন। তখন এইটার একটা রেমেডি আছে যে আমরা উই আর নাও সেপারেটেড, আমরা আর একসাথে থাকি না, আমাদের বিবাহ শেষ, এখন আমরা ডিভোর্স করবো কি করবো না চিন্তা করতেছি, আমরা একসাথে হব কি হব না চিন্তা করতেছি, পেন্ডিং ডিভোর্স চলতেছে। বা এই ধরনের সিচুয়েশনে প্রত্যেকের উচিত হচ্ছে জয়েন্ট টেনান্সিটাকে সিভিয়ার করা, অর্থাৎ পৃথক, আলাদা। তো এটাকে সেভিয়ারেন্স অফ টাইটেল বলা হয়, এটার একটা ফরম আছে, আচ্ছা, নোটিশ অফ সিভিয়ারেন্স। এটা যদি কেউ দেয়, এটা দিলে ওটা একদম সিম্পল। এটা আপনি ল্যান্ড রেজিস্ট্রিতে দিলেই ল্যান্ড রেজিস্ট্রার রেস্ট্রিকশন বসায় দেবে যে আদার পার্টির ছাড়া আর ওই যার যার অংশ। এখন মনে করেন হাজব্যান্ড মারা গেলেন, হাজব্যান্ডের অংশটা হাজব্যান্ডের সাকসেসর যারা বাচ্চা কাচ্চা পাবে, মা মারা গেলেন মায়ের সাকসেসররা পাবে। প্রবলেম যেটা দাঁড়ায়, যেটা আমি বলি যে এই দেশের, আমি অনেক সময় বলি যে ব্রিটিশ ল হচ্ছে ম্যানমেড ল, দ্যাট ইজ এ ভেরি আমি বলবো না ল ইজ ল, আমরা তৈরি করেছি, বাট ইট ইজ এ ল অফ ননসেন্স। যদি আমি বলি যে একটা সিনারিও আমি এরকম দেই, মনে করেন আপনার 3-4 জন ছেলে মেয়ে আছে, আপনারা হ্যাপি কাপল, আপনার খুব চমৎকার কাপল, আপনি মারা গেলেন, আপনার হাজব্যান্ড মালিকানা হলো প্রপার্টিটা, এরপরে হাজব্যান্ড দেখা গেল যে উনি ইয়াং, বিয়ে আরেকটা করলেন, বিয়ে করে দেখা গেল যে হাজব্যান্ড মারা গেলেন, তখন দেখা গেল ওই যে থার্ড পার্টি যে একজন মহিলা কুতার থেকে আসছেন, হি বিকামস সোল ওনার অফ দি হাউস। এই চিলড্রেন দেখেন, আপনি কামাই করলেন, আপনার হাজব্যান্ড কামাই করলো, বাচ্চাদের মা বাবা এই অ্যাসেটটা তৈরি করলো, কিন্তু নিয়ে গেল কে? থার্ড পার্টি হাজব্যান্ড বা ওয়াইফ একজন, সে মালিক হয়ে গেল। এটা আনরিজনেবল টেস্ট। এটা আমি বলবো এটা খুবই, এটা আসলে চিন্তা করা উচিত গভর্নমেন্টের, যে এরকম সিচুয়েশনে আমি মনে করি যে এটা যে ওয়াইফের একটা অংশ দিয়ে, ওয়াইফের একটা অংশ, বাচ্চাদেরও একটা এরকম একটা সেপারেট একটা ইয়ে থাকা দরকার। এটা উইল করে যেতে পারে সেক্ষেত্রে। উইল কোনোভাবেই এফেক্ট করে না। যদি ডিভোর্স হয়, মৃত্যু বললাম আমি, হয়তো উইল কার্যকরী হবে, ডিভোর্স হলে তো উইল বি ইনএফেক্টিভ। সো এইটাতে ল হওয়া উচিত, সাকসেশন লটা চেঞ্জ হওয়া উচিত। আচ্ছা, ওয়াইফ একটা অংশ স্ট্যাটিউটরি লিগ্যাসি থাকুক, বাকিটা সাকসেশন বাচ্চাদের হোক, এটা এরকম হওয়াটা ঠিক না। এখন দেখা গেল ওয়াইফ পুরোটাই পেয়ে যায়। একটা ঘরের দাম যদি হয় 250,000, তো বাচ্চারা তো কিছুই পাবে না, আর আরেকজন থার্ড পার্টি এসে সে নিয়ে গেল এফোর্ট ছাড়াই, কোনো এফোর্ট ছাড়া, তার কোনো তো কামাই করলো কে, কোনো কন্ট্রিবিউশন নেই। এইটা হচ্ছে ব্রিটিশ ল। এটা প্রত্যেক ম্যারিড কাপলকে খুব খেয়াল করতে হবে। ব্রিটিশ কনসেপ্টে ঠিক আছে, কেন ঠিক আছে? তাদের বিয়ে হয় না, খুব কম, ভেরি রেয়ার, যার কারণে এই লটা তারা তৈরি করেছে। আচ্ছা, যে যারা ম্যারেজ করবা তাদের বিপদ, যারা ম্যারিড না তাদের তো আর কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের কমিউনিটিতে 99% কি বলবো 100% তো ম্যারিড। এখন কিছুটা আছে ইসলামিক বিয়ে করে আর করে না, সেইটা হয়তো ডিফারেন্ট ইয়ে আসবে, যার যার সম্পত্তি তার। বাট কাপল যারা ম্যারিড কাপল, তাদেরকে নিয়ে অনেক থিঙ্ক করতে হবে। তারা লাইফ টাইম বাচ্চাদের ট্রান্সফার করে গেলে সেইটা সিকিউরড। আপনি উইল করলে সেটা হবে না, এটা উইল করলে মৃত্যুর পরে, বাট বিফোর ডেথ শি ক্যান ট্রান্সফার, শি ক্যান ডু এনিথিং। সো এইগুলো অনেক সময় চিন্তা করতে হবে, এই জিনিসগুলো অনেক সময় চিন্তা করা উচিত, যে ডিভোর্স এফেক্টস উইল, এটা লিখেই দেয়। ওই যে ডিভোর্সের এতে দেখবেন নিচে লেখা আছে, ডিভোর্স আপনার উইলকে এফেক্ট করে। সো নাও ইউ থিঙ্ক অ্যাবাউট, সো ডিভোর্সের সাথে সাথে আপনি এগুলা ফাইন্যান্সিয়াল সেটেলমেন্টটা করা উচিত। এগুলা প্রলয় যে বললাম আমি 15 বছর পরে একটা ক্লেম, যদি কেউ মারা যেত মহিলা, তাহলে তো হাজব্যান্ড আর কিছু ক্লেম থাকতো না, এগুলো সময় নেওয়া যাবে না। ডিভোর্সের সাথে সাথে এগুলা সব অ্যারেঞ্জমেন্ট করে এগুলা করা উচিত, এবং এগুলা ফিউচার জাজমেন্টও দেয় কোর্টে অনেক সময়। Until the children becomes 18 or until becomes the study, তো এই প্রপার্টি উইল বি হেল্ড অন, এইভাবে থাকবে। ওটার পরে গিয়ে
ডিভাইড হবে 50-50 বা যেভাবে হোক, এভাবে ফিউচার ইভেন্টের উপরে জাজমেন্ট হয়। এটাও হয় অনেক সময়, অনেক ধরনের। এগুলা আসলে খুলে বলা উচিত কার কীরকম দরকার। অনেক সময় অনেকে বলেন না, আলোচনা হয় না, এই জন্য অনেক ধরনের রেমেডি আছে, আমরা হয়তো সেগুলো জানি না, বা অনেক লয়ারও তো অনেক কিছু, আই এম সরি, উইথ ডিউ রেসপেক্ট, আমিও তো অনেক কিছু জানি না, অনেক কিছু হয়তো আমার জানার কমতি আছে। ইটস বেটার টু টেক অ্যাডভাইস ফ্রম ইয়োর ফেলো প্রফেশনাল কলিগ, যে এই সিচুয়েশনে আমার আর কিছু করা ঠিক কিনা। আমি শুধু লিগ্যাল অ্যাডভাইজের কারণে আমি এইটাই বলবো, যারা প্রফেশনাল কলিগ, যারা প্র্যাকটিস করি, যখন কোনো কিছু দেখবেন যে কোয়েশ্চন মার্ক, ইউ আর নট 100% শিওর, প্লিজ কনসাল্ট উইথ ইউর কলিগ ফ্রেন্ডস, উইথ ইউর আদার প্রফেশনাল কলিগস, তাদের সাথে কনসাল্ট করে ক্লায়েন্টকে বেস্ট সার্ভিস দেন। ইভেন ইমিগ্রেশনও সিমিলার, আমি সবাইকে বলি যে প্রফেশনাল, হোয়াই নট আস্ক, আমি যেটা জানি সেটা ইউ ডোন্ট নো, আপনি যেটা জানেন আমি জানি না। সো আমরা যদি একে অপরকে একটু হেল্পিং করি, তো ক্লায়েন্ট সেফ হয়ে যায়, একটা ক্লায়েন্ট সেফ হয়। অনেক রং অ্যাডভাইস হয় আমি দেখেছি, এটা বিকজ অফ এই যে কনসালটেশন হয় না। আপনি যদি অফিসে আরও 5 জন লয়ার থাকেন, তাদের সাথে কনসাল্ট করেন, অফিসে করেন, জুনিয়র কলিগের সাথে ডিসকাস করতে পারেন। অনেক ধরনের রেমেডি আছে যেগুলা অনেক লয়াররা অনেক কিছু জানেন না, এই না জানার কারণে অনেক ক্লায়েন্টের ক্ষতি হয়। এটার থেকে আমরা আমাদেরকে লক্ষ্য, ঠিক ডক্টর প্রফেশনের সেম, যে ডক্টর অন্য প্রফেশনাল ডক্টরের সাথে ডিসকাস করে, কনসাল্ট করে, তার অ্যাডভাইসটা বেটার হবে না? অবশ্যই। অলওয়েজ 1 is 1, 2 is 11, দুইটা মানে তো 11 হয়। সো এইটা আমরা এই কনসেপ্টটা যেন কাজে লাগাই, এটা উচিত। এবং আরেকটা জিনিস বলা উচিত আমাদের কমিউনিটির উদ্দেশ্যে, আপনারা একটা জিনিস করবেন, আপনার নেক্সট ডোরে অ্যাডভাইস সিক করবেন না, আপনার নেইবারের সাথে অ্যাডভাইস সিক করবেন না, আপনি আপনার কাজের কলিগদের সাথে লিগ্যাল অ্যাডভাইস, মানে মেডিকেল অ্যাডভাইস, এগুলো সিক করবেন না। এগুলা মেডিকেল ইস্যু ডাক্তারের সাথে, আপনার লিগ্যাল ইস্যু লয়ারদের সাথে কনসাল্ট করবেন। ফেসবুক দেখে একেবারে মাথা নষ্ট সব কিছু, ফেসবুকে সবাই প্রফেশনালি এক্সপার্ট না। সরি, আমি এটা আজকে স্ট্রংলি বলার কারণ হচ্ছে এই কারণে, এগুলো মানুষকে দ্বিধা বিভক্ত করে ফেলে। কোনো কিছু হওয়ার আগেই সারাটা কমিউনিটিকে একটা ত্রাসের মধ্যে ফেলে দেয়। কেন? সবাইকে একটা দিতে হবে, কন্টেন্টস একটা তৈরি করতে হবে। এই অভ্যাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনি কোনো কন্টেন্টস তৈরি করবেন, জেনুইনলি করেন, কারণ ফেসবুক কোনো ভেরিফাইড অ্যাডভাইস না, ভেরিফাইড আইডি না, এখান থেকে আপনি কাউকে কিছু করতে পারবেন না। আপনি যদি এই অ্যাডভাইস নিয়ে আপনার জীবনটাকে নষ্ট করেন, আপনি ফেসবুকের এগেইনস্টে কোনো রেমেডি নাই। কিন্তু একজন লিগ্যাল প্রফেশনাল একটা অফিসে গিয়ে যদি নেন, আর গলত কিছু হয়, আপনার লিগ্যাল রেমেডি আছে, কম্পেনসেশন আছে, অনেক কিছু আছে। তো আমরা করি কি, আমরা ওই ফোনটা দেখেই আমার মাথাটা নষ্ট। তো এই জিনিসগুলো আমাদের অনেকে ডিরেল করে ফেলে। আপনি প্রফেশনাল অ্যাডভাইস, লাইফ ইস্যু, আপনার ইমিগ্রেশন ইস্যু, লাইফ জীবন ঝুঁকি, আপনি ইলিগাল হয়ে যাবেন, আপনি কেন আঁকাবাঁকা জিনিসগুলা করবেন? অনেকেই অনেক গলদ অ্যাডভাইস হয়ে যায়। আমি যে গলদ দেই না সেটা ঠিক না, আমি অনেক ক্লায়েন্টকে 2 জনের অ্যাডভাইস নেন, আপনি 3 জন থেকে একটা অপিনিয়ন নেন না, কনসালটেশন করেন আপনার একটা বিষয়ে, সেইটা ভালো, রাদার ডুইং এ মিস্টেক। 3 জনের অ্যাডভাইস রং হতে পারে না, ঠিক না? 3 জনের মধ্যে 2 জনেরটা হয়, 2 জনেরটা চয়েস করবেন, সেইটাই তো হওয়া উচিত। তো এই জিনিসগুলো আমাদের সচেতন হওয়া উচিত, এবং যতই আপনি সচেতন হবে ততই আপনার লিগ্যাল রেমেডিটা তত বেশি পাবেন। এটার জন্য সবাই খুব খেয়াল করেন এই জিনিসটা। সবাই, আমি চাই ফ্যামিলি ব্রোক হোক না, ফ্যামিলি পারিবারিক সমস্যাটা মানুষকে অত্যন্ত বেশি কষ্ট দেয়, তারপরেও যাদের হয়ে যায় তাদের লিগ্যাল রেমেডিগুলো অনেক আছে, এগুলো খুব খেয়াল করে সেগুলো আপনারা পর্যাপ্তভাবে আপনাদের রেমেডিগুলোকে কাজে লাগাবেন। থ্রো প্রফেশনাল লয়ার, যারা লিগ্যাল প্রফেশন, যারা যে বিষয়ে অভিজ্ঞ, তাদের বেলায়।
আপনি এটা খুব ভালোভাবে খেয়াল করা উচিত, আমি মানে সেটা হবে কমিউনিটি সবার প্রতি আমার একটা অ্যাডভাইস। যেমন আরেকটা ইমিগ্রেশনের টাইম যদি এখনো একটা পর্যন্ত রেলিভেন্ট আছে, আরো 2 একটা মিনিট আছে। ইমিগ্রেশন 2 মিনিট যদি হয়, যে এই যে নতুন একটা প্রভিশন যে পাসপোর্টের ডুয়াল জি ন্যাশনাল, আমরা হ্যাঁ এটাতে একটা আমি বুঝি না যে ফেসবুকে সবাই বুকার মতো কথাবার্তা বলে। আপনি পাসপোর্ট দিয়ে এই দেশে চলে এসছেন, দ্যাট ক্যানট বি দি ল। অনেকে কিন্তু এয়ারপোর্টে যদি দেখে অন্য পাসপোর্টে ইনডেফিনিট লিভ আছে বা একটা স্টিকার আছে, অনেক সময় ইমিগ্রেশন অফিসারের ডিসক্রিপশন আছে, সে তাকে বলে যে যাও গিয়া ওটা ই ভিসাটা করে ফেলবা। দিস ইজ নট দি ল। এটা হচ্ছে ইমিগ্রেশন অফিসার ইজ স্যাটিসফাইড দ্যাট মানুষটা এই দেশে সেটেলড, বৈধ, মানে ই ভিসাটা করে নাই। এটা তো একটা মুক্তি দিয়ে যায়, যাচ্ছে চলে যান, ঠিক আছে, এটাকে আপনি আর করবেন না, ই ভিসাটা করবেন না। লটা হচ্ছে এরকম বলা হচ্ছে যে যারা ব্রিটিশ সিটিজেন এবং যারা রাইট অফ অ্যাবোর্ড হোল্ডার, রাইট অফ অ্যাবোর্ড যারা পান, রাইট অফ অ্যাবোর্ড হোল্ডার যারা, তারা এবং যারা ব্রিটিশ সিটিজেন তারা, এই দুই ব্যক্তি, রাইট অফ অ্যাবোর্ড তো গ্রিন পাসপোর্টে থাকে, এই দুইজন এই দুই টাইপের পাসপোর্ট ছাড়া অন্য কোনো পাসপোর্টে ট্রাভেল করতে পারবেন না। এটা হচ্ছে ল। সেকেন্ড হচ্ছে যারা অন্য পাসপোর্টে অ্যাপ্লাই করবেন, আদার পাসপোর্ট, তার ন্যাশনাল পাসপোর্ট, তার ই ভিসা করা লাগবে। স্টুডেন্ট থেকে শুরু করে যা আছেন সবার ই ভিসা, ই ভিসাটা লাগবে। ই ভিসা করবেন, আপনি স্ক্যান করে যাবেন আসবেন। তো আপনি যদি এইটা কোনোভাবে যদি করেন নাই আর বাংলাদেশে গিয়ে আবার চলে আসছেন, এটা ল না। এটা হলো ইমিগ্রেশন অফিসার বা যেটা ফ্লাইট যেটা আছে, যে এয়ারলাইন অথরিটি, তাদের ডিসক্রিপশন, দে আর স্যাটিসফাইড যে এই মুলুক বৈধ ইকেতে, আমার মনে হয় ঠিক আছে দিয়ে দিলাম। নো, ডোন্ট ডু দিস ওয়ান। যদি আটকায়, ইউ ক্যানট ডু এনিথিং। ইফ দে রিফিউজ, স্টাক। এটা সিলেটে কিছুদিন আগে শুনেছেন না যে আটকাইছিল, তো তার মানে আমার কথা হচ্ছে সবাই করবেন, ই ভিসাটা করে দেবেন যারা ব্রিটিশ আর রাইট অফ অ্যাবোর্ড হোল্ডার না। এখন অনেকেই পাগল হয়ে যায়, রাইট অফ অ্যাবোর্ডওয়ালা আসে, আমার তো ই ভিসা নাই। আপনি তো ব্রিটিশের ভাই, আপনি লেখা রাইট অফ অ্যাবোর্ড, বাট রাইট অফ অ্যাবোর্ড এ ব্রিটিশ সিটিজেন বাই ডিসেন্ট, এই জন্য আপনি রাইট অফ অ্যাবোর্ড পেয়েছেন। তো এই জন্য হচ্ছে দুইজনই ব্রিটিশ সিটিজেন। তো এই যে দুইজন ব্রিটিশ সিটিজেন, এই জন্য বলা হচ্ছে দোজ আর ব্রিটিশ সিটিজেন। আরেকটা হচ্ছে যে আপনি ই ভিসা আছে আপনার, আপনি ব্রিটিশ সিটিজেন পেয়ে গেলেন, ব্রিটিশ পাসপোর্ট হয়ে গেছে, দুটো ভ্যালিড, আপনি কি দুটো ইউজ করতে পারবেন? নো, কোয়েশ্চেন ইজ নো, আপনি ব্রিটিশ ইউজ করবেন। এখন আপনি ই ভিসা দিয়ে যেতে পারবেন না, ওইটা আপনার ওয়াইপ কি বলে ওয়েব করে ফেলে, সরাই দেবে ই ভিসা থেকে, ওয়ান্স ইউ আর ব্রিটিশ। তো এই কারণে এগুলা ক্লিয়ার কনসেপ্ট দরকার। ল যেটা আমরা ল ফলো করি, আমরা ইন প্র্যাকটিস যেটা সেইটা ফলো করব না, এটাই হওয়া উচিত। আমি চুরি করলাম, ধরা খেলাম না, তার মানে কি চুরি করা বৈধ? হ্যাঁ, ধরলো না, পুলিশ ধরলো না চুর, তাহলে চুরি করা বৈধ? এটা বলা যাবে না। আমার কথা হচ্ছে যে সবকে আইন মানতে হবে, এবং যদি আপনি আটকান, আপনার রিলিফ থাকবে না। এটা ডিসক্রিপশনের মধ্যে যেন কেউ না যায় যে যাই গেলাম যদি আটকায় দিব, এরকম গাফলতি করা ঠিক না। যে মনে করি, মানে আইনের মধ্যে কোনো মনে করা করি নাই। আইন, লিগ্যাল প্রভিশন ভেরি ক্লিয়ার। আপনি গুগলে দিবেন যে হোয়াট ইজ দ্য পজিশন অফ এ ডুয়াল ন্যাশনাল টু ট্রাভেল টু বাংলাদেশ, লিখেই দেবে ওইখানে ডুয়াল ন্যাশনাল। আপনি ব্রিটিশ হলে আর আপনার ওইটা ইউজ করতে পারবেন না, স্টপ। হয়তো নতুন ফেব্রুয়ারি থেকে লটা হয়েছে, আস্তে ধীরে সেইটা কার্যকরী হবে। হয়তো সবাই অ্যাওয়ার হওয়াটা, সবার জানা সময় লাগবে। সব যে এয়ারপোর্টে সবাই সাথে সাথে জেনে ফেলবে, সেইটা তো ঠিক না। অনেকে ধীরে ধীরে সেইগুলা জানবে। তা আপনি যখন আটকাবেন, তখন আপনি কি করবেন? সো ইজ ইট নট বেটার টু ডু ই ভিসা? ইজ ইট নট বেটার টু ট্রাভেল উইথ ব্রিটিশ পাসপোর্ট? এইটা হচ্ছে আমার কথাটা। এই জিনিসটা ইদানিং অনেকেই বুঝতে চান না। দেখা যাক, সবাই যদি বুঝেন, সবাই করেন, ঠিক আছে, দেখা যাক।
সরি একটু সময় না, নিলে ঠিক একটু যেহেতু কমিউনিটি ইস্যুটা একটু বুঝিয়ে দিলাম যদি কিছু কারো কোনো কাজে লাগে। কাজে লাগে। অনেক অনেক ধন্যবাদ কালাম ভাইয়া, থ্যাংক ইউ। আপনি আমাদের সাথে আপনার নলেজ এবং এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেছেন। আমি Thank you. আশা করছি যে আজকের যে আমরা এপিসোডটা গেল সেই এপিসোডে আমাদের কমিউনিটির মানুষ অনেক উপকৃত হবে, কারণ অনেকেই আছেন এইরকম পরিস্থিতিতে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে বারবার আমাদের সলিসিটর ভাইয়া যেটা বললেন যে আপনারা যে কোনো লিগ্যাল বিষয়ে অবশ্যই কোনো কোয়ালিফাইড সলিসিটরের সাথে পরামর্শ করে নেবেন, তাহলে আপনার জীবনটা অনেক সহজ হবে এবং আপনি আননেসেসারি কোনো আপনি ঝামেলায় পড়বেন না। আমরা এতক্ষণ আমাদেরকে শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।